হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শেখ সাদিয়া সুলতানা। Yes, miss. তো গতকাল যে চ্যাপ্টারগুলো পড়াইছি ওগুলো তো পড়ছো ঠিক না? Yes, miss. জি, কোনো তো সমস্যা নাই না? আজকে No, আমরা miss. নবম অধ্যায়ে চলে যাব। নবম অধ্যায় পড়াবো। প্রতিবন্ধী। হ্যাঁ, No, miss. নবম অধ্যায় হচ্ছে প্রতিবন্ধী শিশু। নবম অধ্যায় হচ্ছে কি প্রতিবন্ধী শিশু, এই অধ্যায়টা পড়াবো। প্রতিবন্ধী শিশু বলতে কি, পরিবারে এমন কিছু শিশু দেখা যায় যাদের শারীরিক গঠন স্বাভাবিক নয়, হাত বা পা নেই, কানে শোনে না, ফলে কথা বলতে পারে না, অনেকে চোখে দেখে না বা কম দেখে, বুদ্ধিমত্তা কম, ফলে এরা সামাজিক আচরণ ও ভাব বিনিময় ঠিকমতো করতে পারে না। এরাই হচ্ছে কি প্রতিবন্ধী শিশু। আমি তোমাদেরকে কিছু স্লাইড দেখাচ্ছি। দেখতে পাচ্ছ? Yes, miss. হ্যাঁ, অধ্যায় নাম প্রতিবন্ধী শিশু। প্রতিবন্ধী শিশু চ্যাপ্টারটা পড়ে, এই অধ্যায়টা পড়ে কি জানতে পারবে? প্রতিবন্ধী শিশু সম্পর্কে জানতে পারবে, প্রতিবন্ধিতার কারণ সম্পর্কে জানতে পারবে। তাহলে প্রতিবন্ধী শিশু সম্পর্কে জানতে পারবে, আর কি পারবে? প্রতিবন্ধিতার কারণ সম্পর্কে জানতে পারবে। প্রতিবন্ধিতার কারণ প্রথমে একটু জেনে নিই, প্রতিবন্ধী শিশু কি? যে শিশুগুলো চোখে কম দেখে, কম শুনে, কথা বলতে পারে না, কানে কম শুনে, হাত বা পা নেই, অর্থাৎ যাদের শারীরিক গঠন স্বাভাবিক নয়, যাদের শারীরিক গঠন কি নয়? স্বাভাবিক নয়, বুদ্ধিমত্তা কম, ফলে এরা সামাজিক আচরণ ও ভাব বিনিময় ঠিকমতো করতে পারে না। সামাজিকভাবে আচরণ করতে পারে না, ভালোভাবে ভাবও বিনিময় করতে পারে না। তাদেরকে কি বলা হয়? প্রতিবন্ধী শিশু। এই প্রতিবন্ধী শিশুরাই কি আমাদের সমাজেরই একজন, তাই এদের সম্পর্কে আমাদের কি জানা দরকার। প্রতিবন্ধী শিশু সম্পর্কে ধারণা থাকলে তাদের প্রতি সবার ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে। প্রতিবন্ধী শিশু সম্পর্কে যদি সবার জানা থাকে, তাহলে তাদের প্রতি কি মনোভাব সৃষ্টি হবে? ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে। প্রতিবন্ধী শিশুটি নিজেকে সবার থেকে আলাদা বা অসহায় মনে করবে না। যদি তাদের প্রতি আমরা ইতিবাচক মনোভাব সৃষ্টি করি, তাহলে প্রতিবন্ধী শিশুটি কি মনে করবে না? নিজেকে নিজে সবার থেকে আলাদা এবং অসহায় মনে করবে না। এবার আসো প্রতিবন্ধিতার কারণ। প্রতিবন্ধিতা কি কি কারণে হয়? বিভিন্ন কারণে একটি শিশু প্রতিবন্ধী হতে পারে। বিভিন্ন কারণে প্রতিবন্ধী হতে পারে, যেমন জন্মের পূর্বকালীন কারণ। মিস, জি বলো। প্রতিবন্ধী শিশুদেরকে জি, অনুষ্ঠানে নেয় না কেন? ওই যে প্রতিবন্ধী শিশু সম্পর্কে যদি আমাদের ইতিবাচক একটা ধারণা মনোভাব সৃষ্টি করি, তাহলে কি প্রতিবন্ধী শিশু সম্পর্কে আমরা কি প্রতিবন্ধী শিশুটা নিজেকে কি করবে না? আলাদা বা অসহায় মনে করবে না। অনেকের ধারণা অনেকেই কি ইতিবাচক ধারণা সৃষ্টি করতে পারে না, এই জন্য কি তারা কি নিজেরা কি প্রতিবন্ধী শিশুরা আলাদা বা অসহায় মনে করে, এজন্য ওরা যেতে চায় না। যদি আমরা যদি প্রতিবন্ধী শিশু সম্পর্কে ধারণা ভালো ইতিবাচক একটা ধারণা মনোভাব সৃষ্টি করি, তাহলে প্রতিবন্ধী শিশু কি নিজেকে নিজে অসহায় মনে করবে না এবং নিজেকেও আলাদা মনে করবে না অন্যদের চাইতে। বুঝছো? Yes, miss. হ্যাঁ, প্রতিবন্ধিতার কারণ। তাহলে আমরা
আমরা জেনে নিব প্রতিবন্ধিতা কি কি কারণে হতে পারে। জন্মের পূর্বকালীন কারণ, শিশু জন্মের সময়ের কারণ, শিশু জন্মের পরবর্তী কারণ। তিনটা কারণ আছে, অনেকগুলো কারণ হতে পারে। অনেকগুলো কারণের মধ্যে তিনটা কারণ বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি জন্মের পূর্বকালীন কারণ, শিশু জন্মের সময়ের কারণ, শিশু জন্মের পরবর্তী কারণ। শিশু জন্মের পূর্বকালীন কারণ কি কি কারণ আছে? মায়ের রোগসমূহ, তুমি কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? Yes, miss. হ্যাঁ, মায়ের রোগসমূহ, মায়ের অপুষ্টি, ওষুধ গ্রহণ, মায়ের বয়স, ঘন ঘন খিঁচুনি, নিকট আত্মীয়দের মধ্যে বিবাহ, তেজস্ক্রিয় পদার্থের প্রবেশ, মা বাবার রক্তে RH উপাদান। তাহলে কয়টা কারণ আছে জন্মের পূর্বকালীন কারণের মধ্যে? 8টা কারণ। মায়ের রোগসমূহ, জন্মের পূর্বকালীন কারণের প্রথম কারণ হচ্ছে কি মায়ের রোগসমূহ। গর্ভাবস্থায় প্রথম 3 মাসে মা যদি জার্মান হাম, চিকেন পক্স, মাম্পস, যক্ষ্মা, ম্যালেরিয়া, রুবেলা ভাইরাস, এইডস ইত্যাদি রোগে আক্রান্ত হন, তবে গর্ভস্থ শিশুর উপর তার প্রভাব অত্যন্ত কি হয়? ক্ষতিকর হয়। মা যদি প্রথম 3 মাসে যদি জার্মান হাম, চিকেন পক্স, মাম্পস, যক্ষ্মা, ম্যালেরিয়া, রুবেলা ভাইরাস, এইডস ইত্যাদি রোগে যদি আক্রান্ত হয়, তাহলে গর্ভস্থ শিশুর উপর তার কি প্রভাব অত্যন্ত ক্ষতিকর হয়। এরপর আসো মায়ের অপুষ্টি। গর্ভবতী মা যদি দীর্ঘদিন যাবৎ রক্ত স্বল্পতায় ভুগেন, পর্যাপ্ত পুষ্টিকর খাবার না খান, তবে ভ্রূণের গঠনগত বিকলাঙ্গতা দেখা দেয়। মস্তিষ্কের বিকাশও কি হয়? ব্যাহত হয়, ফলে শিশু প্রতিবন্ধী হয়। গর্ভবতী মা যদি দীর্ঘদিন যাবৎ কি রোগে ভোগেন? রক্ত স্বল্পতায় ভোগেন, পর্যাপ্ত পুষ্টিকর খাবার না খেলে কি হয়? ভ্রূণের গঠনগত বিকলাঙ্গতা দেখা দেয়, মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়, মস্তিষ্কের সঠিকভাবে বিকাশ হয় না, ফলে শিশু কি হয়? প্রতিবন্ধী হয়। ওষুধ গ্রহণ, গর্ভাবস্থায় মা যদি চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খান, তা শিশুর জন্য অত্যন্ত কি হয়? ক্ষতিকর হতে পারে। অনেক ওষুধ ভ্রূণের অঙ্গসৃষ্টিতে বাধার সৃষ্টি করে ফেলে। অনেক ওষুধ কি করে? ভ্রূণের অঙ্গসৃষ্টিতে বাধার সৃষ্টি করে ফেলে, শিশুর যে কোনো ধরনের প্রতিবন্ধিতা নিয়ে জন্মগ্রহণ করতে পারে। এরপরে 4 নম্বরে আসো মায়ের বয়স। গর্ভধারণের সময় মায়ের বয়স কম বা বেশি দুটোই কি শিশুর জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। মায়ের বয়স যদি কম হয়, তাও শিশু প্রতিবন্ধিত হওয়ার সম্ভাবনা থাকে। আবার মায়ের বয়স যদি বেশি হয়, তাও কি শিশু প্রতিবন্ধিত হওয়ার সম্ভাবনা থাকে। অপরিণত বয়সে প্রজনন অঙ্গের বিকাশ সম্পূর্ণ হয় না। অপরিণত বয়সে প্রজনন অঙ্গের বিকাশ কি হয় না? সম্পূর্ণ হয় না। তাই অপরিণত বয়সে মা হলে ত্রুটিপূর্ণ শিশুর জন্ম হওয়ার সম্ভাবনা থাকে। আবার বেশি বয়সে অন্তঃক্ষরা গ্রন্থির স্বাভাবিক কার্যাবলী হ্রাস পায়। বেশি বয়সে কি হয়? অন্তঃক্ষরা গ্রন্থির স্বাভাবিক কার্যাবলী, যে কার্যাবলী সম্পাদন করে, তা কি হয়? হ্রাস পেয়ে যায়। এজন্য শিশু কি হতে পারে? প্রতিবন্ধিতা হতে পারে। তাই 35 বছর বয়সের যেসব মহিলা প্রথম সন্তান জন্ম দেন, সেসব শিশু প্রতিবন্ধিত হওয়ার আশঙ্কা বেশি থাকে। ঘন ঘন খিঁচুনি। 5 নম্বর। জি বলো। যদি 35 বছরের বা যদি 35 বছর, তখন বাচ্চা শিশু প্রতিবন্ধী হবে না? হ্যাঁ, যদি মায়ের বয়স 35 বছরের পর হয়, তাহলে যেসব মহিলা 35 বছরের পর প্রথম সন্তান জন্ম দেন, সেসব শিশু কি হয়? প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা বেশি থাকে। হতে পারে আবার না হতে পারে, তবে আশঙ্কাটা বেশি, হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এরপর আসো 5 নম্বরে ঘন ঘন খিঁচুনি। গর্ভাবস্থায় মা যদি ঘন ঘন খিঁচুনি রোগে আক্রান্ত হন, তবে গর্ভস্থ শিশুর শরীরে অক্সিজেনের অভাব ঘটে। গর্ভাবস্থায় শিশুর যে অক্সিজেনের সরবরাহটা হয়, সেটা কি হয়? অভাব ঘটে, ও তার মস্তিষ্কের ক্ষতি
করে, ফলে শিশু কি হয়, মানসিক প্রতিবন্ধী হতে পারে। এই সমস্যা থাকলে কি হয়, শিশুরা মানসিক প্রতিবন্ধী হতে পারে। নিকট আত্মীয়দের মধ্যে বিবাহ, যেমন আপন মামাতো, খালাতো, ফুফাতো বা চাচাতো ভাই বোনদের যাদের মধ্যে রক্তের সম্পর্ক আছে তাদের মধ্যে বিবাহ হলে শিশু কি হতে পারে, প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা থাকে। তেজস্ক্রিয় পদার্থের প্রবেশ, গর্ভাবস্থায় বিশেষত প্রথম 3 মাস এক্স-রে বা অন্য কোনোভাবে মায়ের দেহে যদি তেজস্ক্রিয় রশ্মি প্রবেশ করে তবে গর্ভস্থ ভ্রূণের নাড়তন্ত্র কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। যদি গর্ভাবস্থায় প্রথম 3 মাসে যদি এক্স-রে বা অন্য কোনো ভাবে মায়ের দেহে যদি তেজস্ক্রিয় রশ্মি প্রবেশ করে তাহলে কি হয়, গর্ভস্থ ভ্রূণের নাড়তন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, ফলে শিশু মানসিক প্রতিবন্ধী হয়। 8 নম্বরে আসো, মা বাবার রক্তের RH উপাদান, যেটা রক্তে বিদ্যমান। মা যদি RH পজিটিভ বা বাবা যদি RH নেগেটিভ হয় তাহলে গর্ভস্থ সন্তানের RH পজিটিভ বা নেগেটিভ হতে পারে। যদি মা পজিটিভ হয়, বাবা যদি নেগেটিভ হয় তাহলে গর্ভস্থ সন্তান পজিটিভও হতে পারে, আবার কি হতে পারে, নেগেটিভও হতে পারে। মা ও সন্তানের RH উপাদানের মধ্যে যদি মিল না থাকে তবে তাকে RH অসঙ্গতা বলা হয়। মা ও সন্তানের মধ্যে RH উপাদানের মধ্যে যদি মিল না হয় তাহলে তাকে কি বলা হয়, RH অসঙ্গতা। সাদিয়া সুলতানা কি বুঝতে পারতেছ? না বুঝলে জিজ্ঞেস করতে পারবে, প্রশ্ন জিজ্ঞেস করতে পারবে। তাহলে জি, চিকেন ফ্রক্স এটা একটা রোগের নাম, যা গর্ভাবস্থায় যদি মার হয় তাহলে শিশু কি হতে পারে, প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকতে পারে। হ্যাঁ, শিশু গর্ভাবস্থায় প্রথম 3 মাসে মা যদি এই রোগসমূহ হয়, চিকেন পক্স, মামস, যক্ষা, ম্যালেরিয়া, রুবেলা ভাইরাস ইত্যাদি রোগে যদি আক্রান্ত হয় তাহলে গর্ভস্থ শিশু কি হয়, তার শিশুর উপর রোগের প্রভাবটা পড়ে, ফলে শিশু কি হতে পারে, প্রতিবন্ধিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। বুঝছো? হ্যাঁ, তাহলে মা বাবার RH উপাদানটা পড়াচ্ছি। RH অসঙ্গতটা কি, মা ও সন্তানের RH উপাদানের মধ্যে যদি মিল না থাকে তবে তাকে কি বলা হয়, RH অসঙ্গতা। এতে মৃত সন্তানও হতে পারে, প্রতিবন্ধিতা না হয়ে শিশু কি হতে পারে, মৃতও হতে পারে। আর যদি শিশু বেঁচে যায় তাহলে পক্ষাঘাতগ্রস্ত বা মস্তিষ্কের ত্রুটি নিয়ে জন্মায়। মস্তিষ্কের ত্রুটি মানে কি, মস্তিষ্ক অনেক সময় বড় হতে পারে, আবার অনেক বিশাল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বড় হতে পারে, আবার স্বাভাবিকের চেয়ে ছোটও হতে পারে। এরকম ত্রুটি নিয়ে শিশু জন্মাতে পারে যদি RH কি হয়, বাবা মা আর সন্তানের যদি মিল না হয়। বুঝছো? আরেকটা কারণ আছে শিশু জন্মের সময়ের কারণ। শিশুর জন্মের সময়ের কারণ কি, শিশুর জন্ম সময়কাল যদি দীর্ঘ হয়, শিশুর গলায় নাড়ি পেঁচানোর কারণে বা শিশু জন্মের পরপরই শ্বাস নিতে অক্ষম হলে অক্সিজেনের স্বল্পতার জন্য মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হয়। শিশুর জন্ম সময়কাল কি হয়, দীর্ঘ হলে সময় যদি একটু বেশি নেই তাহলে শিশুর গলায় কি হতে পারে, নাড়িটা পেঁচানোর কারণে বা শিশু জন্মের পরপরই শ্বাস নিতে কি হয়, অক্ষম হলে, শ্বাস নিতে যদি অক্ষম হয়, নিতে পারে না, তখন কি হয়, অক্সিজেনের অভাব ঘটে। অক্সিজেন স্বল্পতার জন্য মস্তিষ্কের কোষ কি হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, ফলে শিশু বুদ্ধি প্রতিবন্ধী হয়। জন্মের সময় মস্তিষ্কে কোনো আঘাত, যেমন পড়ে যাওয়া বা মাথায় চাপ লাগা ইত্যাদি প্রতিবন্ধিতা কারণ হতে পারে। জন্মের সময় মস্তিষ্কে কোনো আঘাত, যেমন পড়ে যাওয়া, জন্মের সময় যদি অনেক শিশুরা কি পড়ে যায় অথবা মাথায় চাপ লাগে ইত্যাদি কারণে প্রতিবন্ধিতা কারণ হতে পারে। এরপর শিশু জন্মের পরবর্তী কারণসমূহ কি কি কারণ হতে পারে, যে কারণগুলোর কারণে শিশু প্রতিবন্ধী হতে পারে। নবজাতক যদি জন্ডিসে আক্রান্ত হয়, শিশু অবস্থায় যদি জন্ডিসে আক্রান্ত হয় এবং রক্তে যদি বিলিরুবিনের মাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়
তবে মস্তিষ্কের কোষের কি হয়, ক্ষতি হয় এবং শিশু মানসিক প্রতিবন্ধী হতে পারে। নবজাতক যদি কি হয়, জন্ডিসে আক্রান্ত হয় এবং বিলিরুবিনের মাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, যে স্বাভাবিকের তুলনায় যদি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, তবে মস্তিষ্কের কোষের ক্ষতি হয় এবং শিশু মানসিক প্রতিবন্ধী হয়। শৈশবে শিশু যদি হঠাৎ করে পড়ে যায়, মস্তিষ্কে আঘাত পায় বা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়, তবে শারীরিক ও মানসিক দুই ধরনের প্রতিবন্ধী হতে পারে, শারীরিকভাবে হতে পারে অথবা মানসিকভাবে প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা থাকে। পরিবেশের বিষাক্ত পদার্থ যেমন পোকামাকড় ধ্বংস করার রাসায়নিক পদার্থ, ফ্লুয়েড, আর্সেনিক মিশ্রিত পানি ইত্যাদি শিশুর শরীরে প্রবেশ করলে বিষক্রিয়ার সৃষ্টি হয় এবং শিশু প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা থাকে। প্রতিবন্ধিতার শনাক্ত, এরপর আমরা এতক্ষণ পড়াইছি কি প্রতিবন্ধিতার কারণ। প্রতিবন্ধিতা কি কারণে, কি কি কারণ হতে পারে? বিভিন্ন কারণে একটি শিশু কি হতে পারে, প্রতিবন্ধী হতে পারে। তাহলে তিনটা কারণে প্রতিবন্ধিতা হয়। কি কি? জন্মের পূর্বকালীন কারণ, শিশু জন্মের সময়ের কারণ, শিশু জন্মের পরবর্তী কারণ। শেখ সাদিয়া সুলতানা, তুমি কি বুঝতে পারছো? আর কোনো সমস্যা আছে এখানে? জি, ঘন ঘন খিচুড়ি। মা যদি গর্ভাবস্থায় মা যদি ঘন ঘন খিচুড়ি রোগে আক্রান্ত হয়, তবে শিশু কি হতে পারে, শিশুর শরীরে অক্সিজেনের প্রভাব ঘটে, অক্সিজেনের অভাব ঘটে, অভাবের কারণে মস্তিষ্কের ক্ষতি করে। এরপর আমরা যাব প্রতিবন্ধিতা শনাক্তকরণ। দেখতেছো পার্ট 2। হ্যাঁ, প্রতিবন্ধিতা কিভাবে শনাক্তকরণ করতে পারবে? প্রতিবন্ধিতা প্রথমে হ্রাস করা সম্ভব অথবা মারাত্মক প্রতিবন্ধিতা থেকে শিশুকে রক্ষা করা সম্ভব হয় যখন একটা শিশু প্রতিবন্ধিতা শনাক্ত করা যায় যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে। অতি শৈশবে শিশুর হাঁটা চলা, বসা, কথা বলা ইত্যাদি বিষয়গুলো যদি যথাযথভাবে না হয়, তবে বুঝতে হবে শিশুর মধ্যে প্রতিবন্ধিতার আশঙ্কা আছে। আবার শিশু যদি কোনো কিছু বুঝতে অসুবিধা বোধ করে, অমনোযোগী হয়, অবাঞ্ছিত আচরণ করে, তাহলে প্রতিবন্ধিতার আশঙ্কা থাকতে পারে। বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই কি হতে হবে, চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। শারীরিক প্রতিবন্ধী কিভাবে শনাক্ত করবে? যেমন ঠোঁট কাটা, কাটাতালু, মুগুর পা, স্পাইনা বিপিটা, সেরেব্রাল পলসি। শারীরিক প্রতিবন্ধী কিভাবে শনাক্ত করবে? বেশিরভাগ শারীরিক প্রতিবন্ধিতা শিশু জন্মের পর চোখে দেখে কি করা যায়, বোঝা যায়। শারীরিক প্রতিবন্ধী কিভাবে বোঝা যায়? চোখে দেখেই বোঝা যায়। আবার কিছু কিছু শারীরিক প্রতিবন্ধিতা শিশু বেড়ে ওঠার সাথে সাথে প্রকাশ পায়। আবার কিছু কিছু কি শিশু আস্তে আস্তে যখন বয়স বাড়তে থাকে, তখন কি লক্ষণগুলো আস্তে আস্তে প্রকাশ পায়। কিভাবে শারীরিক প্রতিবন্ধিতা শনাক্ত করবে? বেশিরভাগ শারীরিক প্রতিবন্ধিতা শিশু জন্মের পর চোখে দেখেই বোঝা যায়। কিছু শারীরিক প্রতিবন্ধিতা শিশু বেড়ে ওঠার সাথে সাথে প্রকাশ পায়। যেমন ঠোঁট কাটা, ওপরের ঠোঁট ঠিক মতো কি হয় না, গঠিত হয় না, ঠোঁটে কি থাকে, ফাঁকা থাকে, ফলে শিশুর খাদ্য গ্রহণে ও কথা বলতে কি হয়, সমস্যা হয়। উপরের ঠোঁট কি হয় না, ঠিক মতো গঠিত হয় না, ঠোঁটে কি থাকে, ফাঁকা থাকে, ফলে শিশুর খাদ্য গ্রহণে ও কথা বলতে
সমস্যা হয়। কাটা তালু, কাটা তালু কিরকম? লক্ষণটা প্রকাশ পায় মুখের ভেতরে উপরের দিকে তালুর হাড় ও মাংসপেশি ঠিকমতো গঠিত হয় না। মুখের ভেতরের উপরের দিকে তালুর হাড়, তালুতে যে হাড়টা থাকে ওই হাড় এবং মাংসপেশি ঠিকমতো কি হয় না, গঠিত হয় না। ফলে খাদ্য গ্রহণ, কথা বলা এবং শোনার ক্ষেত্রেও সমস্যা হয়। কাটা তালু থাকলে কি হয়? খাদ্য গ্রহণ করতে সমস্যা হয়, কথা বলা এবং শোনার ক্ষেত্রেও সমস্যা হয়। মুগুর পা, একটি বা উভয় পা বা পেছনের দিকে কি থাকে? বাঁকানো থাকে। স্পাইনা বিপিটা, স্পাইনা বিপিটা কি? মেরুদণ্ডের হাড় কশেরুকা ঠিক মতো জোড়া লাগে না। মেরুদণ্ডের হাড় যে কশেরুকাগুলো জোড়া থাকে একটার সাথে আরেকটা, আমাদের যে স্বাভাবিক মানুষের মেরুদণ্ডের হাড়গুলো একটার সাথে আরেকটা কি থাকে? জোড়া লাগানো থাকে। কিন্তু প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে জোড়া লাগানো থাকে না। শারীরিক প্রতিবন্ধিতার ক্ষেত্রে স্পাইনাল বিপিটা যদি লক্ষণটা প্রকাশ পায় তাহলে কি মেরুদণ্ডের হাড় ঠিক মতো জোড়া লাগা থাকে না। ফলে মেরুরজ্জু পিঠের দিকে থলির মতো ফুলে ওঠে। পিঠের দিকে কি হয়? থলির মতো ফুলে থাকে। হাঁটা চলায় কি হয়? সমস্যা হয়। সেরেব্রাল পলসি, এটা কি? এই লক্ষণটা কিরকম? জন্মের সময় শিশুকে অনেক সময় শিথিল বা নেতানো মনে হয়। বয়স বৃদ্ধির সাথে সাথে অন্য শিশুদের মতো হাত পা নড়াচড়া করতে পারে না। শিশুর প্রতিবন্ধী শিশু যখন আস্তে আস্তে বড় হতে থাকে বয়সের সাথে সাথে অন্য অন্য স্বাভাবিক শিশুদের মতো তারা কি করতে পারে না? হাত পা নাড়াচাড়া করতে পারে না। মাথা তোলা, বসা ইত্যাদি খুব ধীরগতিতে হয়। তারা মাথা তুলতে, বসতে খুব কি ধীর গতিতে হয়। এরপর আসো বুদ্ধি প্রতিবন্ধিতা শনাক্তকরণ। এতক্ষণ যা পড়ছি এগুলো কি? শারীরিক প্রতিবন্ধিতা। শারীরিক প্রতিবন্ধিতা কি কি পেয়েছি আমরা? ঠোঁট কাটা, কাটা তালু, মুগুর পা, স্পাইনা বিপিটা, সেরেব্রাল পলসি। এরপর আসো বুদ্ধি প্রতিবন্ধিতা শনাক্তকরণ। বুদ্ধি প্রতিবন্ধিতা কিভাবে শনাক্ত করবে? বুদ্ধি প্রতিবন্ধিতা হচ্ছে কি কিরকম? এক ধরনের অক্ষমতা, এবং এই অক্ষমতাটি জি সক্ষম নয়, সক্ষম নয়। যে কাজটা করতে পারে সেটা কি? অক্ষম, মানে করতে পারবে না, সে করতে পারে না। সক্ষমতা নাই, ক্ষমতাটা নাই, অ্যাবিলিটিটা নাই, ক্ষমতা নাই। মানে আমরা যে কাজ করতেছি সাধারণ স্বাভাবিকভাবে, ওরা কি স্বাভাবিকভাবে কাজগুলো করতে পারে না, অক্ষম। এই অক্ষমতাটি স্থায়ী প্রকৃতির, স্থায়ী প্রকৃতি পার্মানেন্টলি, ওরা কি মানে স্থায়ী প্রকৃতি বা একদম স্থায়ী পার্মানেন্ট। এটা কি মানে চিকিৎসার সাহায্য কি করা যায় না, দ্রুত আরোগ্য করা যায় না। এই বুদ্ধি প্রতিবন্ধিতার কোনো কি নাই, চিকিৎসা নাই। এই জন্য এই বুদ্ধি প্রতিবন্ধিতাটা কি স্থায়ী প্রকৃতি। তবে যত্ন ও শিক্ষণের মাধ্যমে অনেক শিশু আচরণের উন্নয়ন ঘটানো যায়। যদি বুদ্ধি প্রতিবন্ধিতা শিশুদের সাথে আমরা কি যত্ন ও শিক্ষণের মাধ্যমে কি করতে পারি? উন্নয়ন ঘটাতে পারি, তাহলে আমাদের কি হবে? প্রথমে কি করতে হবে? আমাদের উচিত দ্রুত শনাক্ত করে শিশুর যথাযথ যত্ন ও শিক্ষণের ব্যবস্থা করা এবং শিশুর প্রতি সহানুভূতিশীল আচরণ করা। তবে সব বুদ্ধি প্রতিবন্ধিতা এক ধরনের হয় না, অনেকে অনেক ধরনের হতে পারে। তবে দ্রুত যদি আমরা শনাক্ত করতে পারি তাহলে শিশুর সব যথাযথ আমরা যত্ন ও শিক্ষণের ব্যবস্থা করতে পারি, তাহলে আর শিশুর প্রতি যদি আমরা সহানুভূতিশীল আচরণ করতে পারি তাহলে বুদ্ধি প্রতিবন্ধিতা কি করা যায়? দ্রুত উন্নয়ন করা যায় আর কি উন্নয়ন আচরণের মাধ্যমে উন্নয়ন ঘটানো যায়। কিছু কিছু বৈশিষ্ট্য দেখে সাধারণত বুদ্ধি প্রতিবন্ধী শিশু শনাক্ত করা যায়। কি কি? অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে 7টা বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো কি শনাক্ত করলে তাড়াতাড়ি কি শিশুর আচরণের ক্ষেত্রে উন্নয়ন ঘটানো যায়। যেমন হাঁটা, চলা, বসা, কথা বলা। হাঁটা, চলা, বসা, কথা বলা। কোনো বিষয়ে শিশু মনোযোগ ধরে রাখতে পারে না। বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা কি করতে পারে না? কোনো বিষয়ে মনোযোগ ধরে রাখতে পারে না।
কোনো নির্দেশনা সহজে বুঝতে পারে না, একই নির্দেশনা বারবার দিতে হয়। নির্দেশনা কি দিতে হয়? বারবার দিতে হয়। শিশু মনোযোগ ধরে রাখতে পারে মানে কি? মনোযোগ ধরে রাখতে পারে না। যেমন একটা পড়া পড়ছে, সে কি পড়াটা মনে রাখতে পারে না। যেমন স্বাভাবিক মানুষ একটা পড়া পড়ছে, শিখেছে, সে বা একটা কোনো কথা মনে রাখছে, কিন্তু সে কি মনে রাখতে পারে না, মনোযোগ কম। বুদ্ধি প্রতিবন্ধিতার কি হয় লক্ষণ কি? আরেকটা লক্ষণ, মনোযোগ ধরে রাখতে পারে না, তারা মনে রাখতে পারে না কোনো কথা। কোনো নির্দেশনা সহজে বুঝতে পারে না, একই নির্দেশনা বারবার দিতে হয়। শিশু কোনো শিক্ষণ সহজে গ্রহণ করতে পারে না, কোনো শিক্ষা কি করতে পারে না, সহজে কি করতে পারে না, গ্রহণ করতে পারে না। বুঝছো তুমি? জি। এমনকি মলমূত্র ত্যাগের শিক্ষণও সহজে গ্রহণ করতে পারে না, এরা বুদ্ধি কম, বুদ্ধি প্রতিবন্ধিতা। সূক্ষ্ম কোনো কাজ করতে পারে না, অবাঞ্ছিত আচরণ করে। আমরা যে সামাজিকভাবে আচার আচরণ করি, ওই আচরণগুলো কি ঠিক মতো করতে পারে না, এবং সামাজিকভাবে তারা কি ভাব বিনিময়ও ভালো মতো করতে পারে না। সমবয়সীদের সাথে মিশতে পারে না, সামাজিক আচরণ ঠিক মতো প্রদর্শন করতে পারে না, সামাজিক আচরণও কি করতে পারে না, ঠিক মতো প্রদর্শন করতে পারে না। ঘন ঘন অজ্ঞান হয়ে যায় বা খিচুড়ি হয়। ঘন ঘন কি হয়ে যায়? অজ্ঞান হয়ে যায়। খিচুড়িটা কি? অজ্ঞান হয়ে যাওয়া। ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া বা খিচুড়ি হয়। তাহলে এই 7টা কারণ কি বুঝতে পারছো? এই কারণগুলো আমরা চিহ্নিত যদি যত তাড়াতাড়ি সম্ভব শনাক্ত করতে পারি, তাহলে শনাক্ত করে শিশুর প্রতি আমরা যদি যথাযথ যত্ন ও শিক্ষণের ব্যবস্থা করতে পারি, তাহলে শিশুর আচরণের ক্ষেত্রে আমরা কি করতে পারবো? উন্নয়ন ঘটাতে পারবো। এরপর বুদ্ধি প্রতিবন্ধিতার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কিছু রোগ, যা দেখে বুদ্ধি প্রতিবন্ধিতা সহজে কি করা যায়? শনাক্ত করা যায়। এই 7টা কারণ ছাড়াও আরো কিছু রোগ রয়েছে, যা দেখে আমরা কি করতে পারি? বুদ্ধি প্রতিবন্ধিতা সহজে শনাক্ত করতে পারি। যেমন মাইক্রোসেফালি, হাইড্রোসেফালি, ডাউন সিনড্রোম, ক্রিটিনিজম। তাহলে কয়টা? 4টা। মাইক্রোসেফালি, হাইড্রোসেফালি, ডাউন সিনড্রোম, আর কি? ক্রিটিনিজম। মাইক্রোসেফালিটা কি আমরা একটু জেনে নিই। মাথার আকৃতি অস্বাভাবিক ছোট হয়। মাথার আকৃতি কি হয়? অস্বাভাবিকভাবে ছোট হয়, স্বাভাবিকের চাইতে কি অনেক ছোট। এরা গুরুতর কি হয়? বুদ্ধি প্রতিবন্ধিতা হয়, মাইক্রোসেফালি। এবার আসো হাইড্রোসেফালিটা কি? মাথার ভিতরে তরল পদার্থ জমে থাকে বলে মাথার আকৃতি কি হয়? অস্বাভাবিকভাবে বড় হয়। মাথার ভেতরে তরল পদার্থ জমে থাকে বলে মাথার আকৃতি কি হয়? অস্বাভাবিকভাবে বড় হয়। তাহলে হাইড্রোসেফালিটা হয় কেন? মাথার ভেতরে তরল পদার্থ জমে থাকে বলে মাথার আকৃতি অস্বাভাবিকভাবে বড় হয়। ডাউন সিনড্রোম, এটা কি? গোলাকার মুখমণ্ডল, তির্যক চোখ, চোখের পাতা কি হয়? পুরো হয়। এই রোগটা হলে গোলাকার মুখমণ্ডল, তির্যক চোখ, চোখের পাতা কি হয়? পুরো হয়, মোটা হয়। পাতাটা কি পাতলা হয় না, মোটা হয়। জন্মের সময় শিশু দুর্বল ও শিথিল থাকে। জন্মের সময় শিশু কি হয়? দুর্বল হয় এবং শিথিল, একদম নরম হয়। হাত পা ও ঘাড় খাটো হয়। হাত পা ও ঘাড় কি হয়? খাটো হয়, ছোট হয়, স্বাভাবিকের চাইতে অনেক খাটো হয়। তাহলে কি কি খাটো হয়? হাত পা ঘাড়। উপর হতে বসতে ও হাঁটতে দেরি হয় এবং এরা বুদ্ধি প্রতিবন্ধী হয়। তাহলে ডাউন সিনড্রোমটা কি? ডাউন সিনড্রোম রোগটা হলে লক্ষণ কি কি প্রকাশ পায়? গোলাকার মুখমণ্ডল হয়, তির্যক চোখ, চোখের পাতা পুরো হয়, জন্মের সময় শিশু দুর্বল ও শিথিল হয়, হাত পা ও ঘাড় কি থাকে? খাটো থাকে, উপর হয়ে বসতে ও হাঁটতে দেরি হয়, এরা বুদ্ধি প্রতিবন্ধী হয়। ক্রিটিনিজম, ক্রিটিনিজমটা কি? শারীরিক ও মানসিক বিকাশ বিলম্ব হয়। শারীরিকভাবে এবং মানসিকভাবে কি হয়? বিকাশ বিলম্ব হয়। শিশুর দেহে থাইরয়েড হরমোন উৎপাদন কম হয়, ফলে লক্ষণগুলো প্রকাশ পায়।
কি কি লক্ষণ প্রকাশ পায়? শিশু খুব ধীরে বেড়ে ওঠে, বয়সের তুলনায় আস্তে আস্তে বেড়ে ওঠে, বৃদ্ধি কম, কপাল ছোট হয়, মুখমণ্ডল ও হাত পা ফোলা, এবং বুদ্ধি প্রতিবন্ধিতা থাকে। তাহলে কপাল ছোট হয়, ক্রিটিসিজমের লক্ষণটা কি? রোগটার লক্ষণ হচ্ছে কি? কপাল ছোট হয়, মুখমণ্ডল ও হাত পা ফুলে যায়। তাহলে বুদ্ধি প্রতিবন্ধিতার সাথে সম্পর্কভাবে ঘনিষ্ঠ সম্পর্ক। কিছু রোগ যা দেখে বুদ্ধি প্রতিবন্ধিতা সহজে শনাক্ত করা যায়। কি কি রোগ? মাইক্রোসেফালি, হাইড্রোসেফালি, ডাউন সিনড্রোম আর কি ক্রিটিনিজম। মাইক্রোসেফালি, হাইড্রোসেফালি, ডাউন সিনড্রোম, ক্রিটিনিজম। ডাউন সিনড্রোমই বেশি আসে পরীক্ষায়। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে ডাউন সিনড্রোমের লক্ষণ কি কি হতে পারে আমি আবার বলছি। গোলাকার মুখমণ্ডল হতে পারে, চোখের পাতা কি হয়? পুরো হয়, জন্মের সময় শিশু কি হয়? দুর্বল ও শিথিল হয়। দুর্বল জন্মের সময় শিশু কি হয়? হাত পা ঘাড় ছোট, হাত পা ও ঘাড় কি হয়? উপর হতে বসতে ও হাঁটতে দেরি হয়, এরাও কি বুদ্ধি প্রতিবন্ধিতা হয়, ডাউন সিনড্রোম। এবার বুঝতে পারছো? তাহলে যে 7টা লক্ষণ আছে, এই 7টা লক্ষণের বাইরেও কি আরো কিছু ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কিছু রোগ আছে, যে রোগগুলো দেখে আমরা কি করতে পারি? বুদ্ধি প্রতিবন্ধিতা সহজে শনাক্ত করতে পারি। 4টা রোগ: মাইক্রোসেফালি, হাইড্রোসেফালি, ডাউন সিনড্রোম, ক্রিটিনিজম। দৃষ্টি প্রতিবন্ধী, শ্রোতা প্রতিবন্ধী, সনাতন প্রতিবন্ধী। এরপর দৃষ্টি প্রতিবন্ধিতা ও শ্রবণ প্রতিবন্ধিতা শনাক্তকরণ। কিভাবে শনাক্ত করবে দৃষ্টি প্রতিবন্ধিতা? চোখের পাতা লাল হয়ে যাওয়া বা ফুলে যাওয়া, চোখের পাতার কিনারা কি হয়? শুষ্ক আস্তরণ হয়ে যায়, চোখ থেকে তরল পদার্থ বের হয়ে যায়, ঘন ঘন চোখ রগলানো ও চোখ কুচকানো, বর্ণ চিনতে ভুল করে, বর্ণ কি করে? ওরা উল্টাভাবে দেখে, যারা দৃষ্টি প্রতিবন্ধিতা। লেখার সময় অসম ফাঁক সারি সোজা রাখতে পারে না। লেখার সময় কি করে? অনেক ফাঁক রেখে ওরা লিখে, অসম ফাঁক, সমান ফাঁক রেখে যারা কি লিখতে পারে না। সারি সোজা রাখতে পারে না, সারি সোজা রাখতে পারে না, তারা কি বাঁকা করে আঁকতে পারে। কাছে বা দূরের জিনিস দেখতে কি হয়? সমস্যা হয় বা দেখতেও না পারে। শ্রবণ প্রতিবন্ধিতা কি? কানের গঠনগত ত্রুটি বা বিকৃতি থাকলে, কান পাকা রোগ ইত্যাদি সমস্যা থাকা, উচ্চারণের সময় অস্পষ্টতা বা ব্যঞ্জন বর্ণ উচ্চারণের অসুবিধা বা কথা কম বলা। আবার কিছু কিছু শোনার সময় হাতে কান দিয়ে শোনার চেষ্টা করে, রেডিও টিভি শোনার সময় শব্দ বাড়িয়ে দেওয়া বা কাছে গিয়ে শোনা, কোনো প্রশ্ন বারবার করা বা এক প্রশ্নের অন্য উত্তর দেওয়া, কথা না বলে হাত ও মুখ ভঙ্গিমার মাধ্যমে বা ইশারায় ভাব বিনিময় করে। তারা কথা বলে না, কি করে? হাত ও মুখ ভঙ্গিমার মাধ্যমে বা ইশারায় ভাব বিনিময় করে। এবার আসো প্রতিবন্ধিতা প্রতিরোধ। প্রতিবন্ধিতা প্রতিরোধ সবচেয়ে কি গুরুত্বপূর্ণ বিষয়। এসব আমরা এতক্ষণ যা জেনেছি এগুলো হচ্ছে কি প্রতিবন্ধিতা কিভাবে শনাক্ত করব। কি কি প্রতিবন্ধিতা? শারীরিক প্রতিবন্ধিতা, বুদ্ধি প্রতিবন্ধিতা, দৃষ্টি প্রতিবন্ধিতা, শ্রবণ প্রতিবন্ধিতা। কিভাবে শনাক্ত করতে পারবো সেটা সম্পর্কে জেনেছি, এবং প্রতিবন্ধিতা এখন প্রতিরোধ কিভাবে করতে পারবো। প্রতিরোধ কিভাবে প্রতিবন্ধিতা প্রতিরোধ সবচেয়ে কি গুরুত্বপূর্ণ বিষয়। পুষ্টিকর খাবার খাওয়া, গর্ভকালীন সময় পর্যাপ্ত পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে, ওষুধ গ্রহণে কি করতে হবে? সতর্ক থাকতে হবে, প্রতিষেধক টিকা গ্রহণ করতে হবে, শিশু কিশোরকে পর্যাপ্ত পুষ্টিকর খাবার দিতে হবে, স্বাস্থ্যকর পরিবেশ কি করতে হবে? রক্ষা করতে হবে, বেশি বয়সে সন্তান ধারণ রোধ করতে হবে, রক্তের সম্পর্কের মধ্যে বিবাহ কি করতে হবে? রোধ করতে হবে, আঘাত ও রোগ সংক্রমণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে, রাসায়নিক পদার্থ ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে।
তাহলে হ্যাঁ, বিপজ্জনক কর্মপরিবেশ। এইসব এইসব গুলো রোধ করতে পারলে তাহলে কি প্রতিবন্ধিতা কি অনেকটা কমে যাবে। শিশু জন্ম সময় প্রতিবন্ধিতা হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। তাহলে আমরা কি কি পেয়েছি? প্রতিবন্ধিতার প্রতিরোধের ক্ষেত্রে গর্ভকালীন সময় পর্যাপ্ত পুষ্টিকর গ্রহণ করতে হবে, ওষুধ গ্রহণের সতর্কতা করতে হবে, প্রতিষেধক ও টিকা গ্রহণ করতে হবে, শিশু কিশোরকে পর্যাপ্ত পুষ্টিকর খাবার দিতে হবে, স্বাস্থ্যকর পরিবেশ রক্ষা করতে হবে, বেশি বয়সে সন্তান ধারণ কি করতে হবে? রোধ করতে হবে, রক্তের সম্পর্কের মধ্যে বিবাহ রোধ করতে হবে, আঘাত ও রোগ সংক্রমণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে, রাসায়নিক পদার্থ ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে বুঝতে পারছো? এবার আমরা অধ্যায় 8 চলে যাব। খাদ্য কাজ উপাদান। 8 অধ্যায়, আমরা 8 অধ্যায়ে যাব। কিশোর অপরাধ। হ্যাঁ, আজকে তোমাদের 8 আর 9 অধ্যায়। হ্যাঁ, এটা 7 অধ্যায় পড়েছি, 6 আর 7 পড়াইছি গতকাল। আর কিশোর অপরাধ এখানে কিছু আছে। কিশোর অপরাধ আর কি, কিশোর অপরাধ প্রতিরোধে কিছু করণীয়। জি, কালকে 6 আর 7 পড়াইছি অধ্যায়, আজকে 8 আর 9। আজকে না, 6 আর 7 পড়েছি আজকে। আজকে হচ্ছে 8 আর 9 অধ্যায়। আপনি বলছেন যে 6টা অধ্যায় 7 8 পড়েন কালকে। অধ্যায় এটা পড়েছি শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ, এটা হচ্ছে 7ম অধ্যায়ের। আচ্ছা, আমরা তাহলে তারপর কালকে সামাজিকতা পড়েছেন। হ্যাঁ, এটা 7ম অধ্যায়ের। এই অধ্যায়টা 7ম অধ্যায়ে পড়েছিলাম, শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ। শিশুর বিকাশে পারিবারিক সম্পর্কের গুরুত্ব, এগুলো 7ম অধ্যায়ে। পারিবারিক বিপর্যয়, এটাও 7ম। হ্যাঁ, এটা 7ম অধ্যায়ে। আজকে আবার নতুন অধ্যায়ে পড়েছেন। তারপরে সামাজিকতা পড়েছেন। হ্যাঁ হ্যাঁ, এটা 6 আর 7 পড়িয়েছিলাম। 7 8 পড়েছেন যে। হ্যাঁ, 6 আর 7 পড়েছি, আজকে 8ম অধ্যায়। প্রতিবন্ধী শিশু পড়িয়েছি তো এতক্ষণ। এখন কৈশোরকালীন মনোসামাজিক সমস্যা, প্রতিকার ও প্রতিরোধ আমরা কিভাবে। এখানে কি আপনি কালকে বলছেন যে 6 পর্যন্ত শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, 6 7 শেষ হয়েছে, আজকে 8ম অধ্যায়। 8ম অধ্যায় আর 9 অধ্যায়। মিস, আমার কথা শুনুন না। হ্যাঁ, বলো। কালকে 7 8 পড়েছেন আপনি। আজকে 8ম আর 9ম অধ্যায়। না, তুমি সিলেবাস পাও নাই, রুটিন পাও না ওখানে। হ্যাঁ, 9ম অধ্যায় পড়িয়েছি, এতক্ষণ 9ম অধ্যায় পড়াইছিলাম। আচ্ছা, 8ম অধ্যায়ে কিছু বিষয় আছে। কি কি? কিশোর অপরাধ, প্রতিকার, প্রতিরোধ, হতাশা ও বিষণ্ণতার কারণ, মানসিক চাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়িয়েছি। এটা অধ্যায় 7মেরটা পড়িয়েছি। আচ্ছা, আমরা মানসিক চাপটা একটু পড়ে নিই। দৈনন্দিন জীবনে নানা কারণে আমাদের মন কি হয়? খারাপ হয়। তোমার সামনে কি বই আছে? মিস, কালকে পড়েছেন না এই অধ্যায়টা? হ্যাঁ হ্যাঁ, পড়িয়েছি হচ্ছে 6 আর 7। 7ম, আজকে 8ম অধ্যায়। 8ম অধ্যায়ে তুমি 76 পেজ খুলো। কালকে পড়েন না আপনি? অধ্যায় 6 পর্যন্ত শেষ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, 7 8 পড়েছেন কালকে। আচ্ছা,
আজকে 9-10 পড়াবেন যে 10-11 আগামীকাল, আর আজকে হচ্ছে আজকে হচ্ছে অষ্টম আর নবম অধ্যায়। আচ্ছা, 76 না মিস আপনি কালকে পড়েছেন কিশোর অপরাধ পড়েন না 11 থেকে হ্যাঁ, 18 বছর কিশোর অপরাধ। পর্যন্ত কালকে পড়ে সপ্তম মধ্যে হচ্ছে যে আচ্ছা, শিশু বিকাশ ও পারিবারিক পরিবেশ। হ্যাঁ, এটা সপ্তম অধ্যায়ে। আচ্ছা, মানসিক চাপটা কি আমরা একটু করে দেখে নিই। তোমার সামনে বই আছে? হ্যাঁ, বই থাকলে একটু 76 পেজটা খুলো, অথবা আমি পড়াচ্ছি, তুমি শুনতে পারবে। মানসিক চাপ। জি, ইতিবাচক চাপ, আরটা কি নেতিবাচক চাপ। ইতিবাচকটা কি দৈনন্দিন জীবনে দৈনন্দিন জীবনে আমাদের অনেক মানসিক চাপ মোকাবেলা করতে হয়। একে যদি আয়ত্তাধীন রাখা যায় বা নিয়ন্ত্রণ করা যায়, তবে এই চাপ অনেক সময় আমাদের কি আয়ত্ত মানে নিজের আয়ত্তে করা যায়, নিজের আয়ত্তে রাখা যায়, নিয়ন্ত্রণ করা যায়, নিজেকে নিজের আয়ত্তে করা যায়, মানে নিজের অধীনে করা যায়। সেটা কি এই চাপ অনেক সময় আমাদের কর্মদক্ষতা বৃদ্ধি করে ও সাফল্য বয়ে আনে। যেমন পরীক্ষার সময় যে মানসিক চাপ সৃষ্টি হয়, তা পড়াশোনার মনোযোগ কি করে বৃদ্ধি করে। পরীক্ষার সময় আমরা কি একটা চাপের মধ্যে থাকি না, মানসিক একটা চাপ হয় না, ওই চাপটা কি তা পড়াশোনায় কি করে মনোযোগ কি করে বৃদ্ধি করে। আমাদের পরীক্ষা যদি সামনে যদি পরীক্ষা থাকে, আমরা পরীক্ষার সময় কি করি, তা আমাদের পড়াশোনা একটু বাড়িয়ে পড়ি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করি। হ্যাঁ, বলো। জি, স্কুল কখন খুলবে? স্কুল সরকার ঘোষণা দিলে তখন খুলবে। কখন সেটা জানানো হবে। মার্চ এপ্রিলে খুলবে? সেটা যখন সিদ্ধান্ত নেয় তখন জানানো হবে। সরকার যখন সিদ্ধান্ত দেয় তখন জানানো হবে স্কুল কখন খুলবে। খুলে 22 সালে খুলবে স্কুল। আচ্ছা, হ্যাঁ, যখন খুলে তখন স্কুল কর্তৃপক্ষ জানাবে। সরকারও আমরা পরীক্ষা দিয়ে যাবো, তো 22 সালে খুলবে স্কুল। আমাদের শিক্ষামন্ত্রী বলছে 3 মাস ক্লাস নিয়ে পরীক্ষা নিতে যাবো। আচ্ছা, যেটাতে ছিলাম আমরা পড়াতে, নেতিবাচক চাপটি কি মানুষের মনের মধ্যে এমন কিছু চাপ মাঝে মধ্যে দেখা যায় যা স্নায়বিক চাপ সৃষ্টি করে, মনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি দেখা দেয়। এটা হচ্ছে কি নেতিবাচক চাপ। মানুষের মনের মধ্যে কিছু চাপ, মনের মধ্যে মানসিক কিছু চাপ আছে না, স্নায়বিক চাপ সৃষ্টি করে। এটা কি যেমন আমাদের সুস্থ স্বাভাবিক জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা ছন্দপতন ঘটায় এই চাপটা। তাহলে মানুষ চাপ কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে ইতিবাচক, আর একটা হচ্ছে কি নেতিবাচক। এই অধ্যায়ে আর কোনো সমস্যা আছে? আমরা তো পারবো। কিশোর অপরাধটা কি মানব জীবনে কি একটি গুরুত্বপূর্ণ পর্যায় হলো কি কিশোর অপরাধ। কিশোর অপরাধ কখন থেকে শুরু হয়? হ্যাঁ, এটা একটু আলোচনা করতেছি আরো। সাধারণত 11 থেকে 18 বছর বয়স পর্যন্ত এটা কৈশোর কাল। বাংলাদেশের শিশু আইন 2013 সাল অনুসারে কিশোর অপরাধীর ক্ষেত্রে অনূর্ধ্ব 18 বছর বয়সের মধ্যে কেউ সমাজ বিরোধী কাজ করলে তাকে সংশোধনের জন্য বিশেষ বিচারের সামনে হাজির হতে হয়। তাহলে কি অনূর্ধ্ব কত বছর বয়সের মধ্যে? 18 বছর বয়সের মধ্যে। এই চ্যাপ্টারে কোনো সমস্যা আছে? নবম অধ্যায়ে কোনো সমস্যা আছে আর? না, অধ্যায় অষ্টম আর নবম আগামীকাল পড়াবো, দশম আর একাদশ। নবম অধ্যায়ে কোনো সমস্যা আছে আর? বুঝার কোনো কিছু বুঝতে সমস্যা হবে? আচ্ছা, যদিও থাকে এই 2 অধ্যায়ে, তাহলে আগামীকাল তুমি প্রশ্ন জিজ্ঞেস করতে পারবে যে আমি এইটা বুঝি নাই, আমাকে একটু বুঝাই দেন, তাহলে আমি বুঝাই দিব। ঠিক আছে? ওকে ঠিক আছে, তাহলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবে। আগামী ক্লাসে অবশ্যই জয়েন করবে। তোমার বান্ধবীদেরকেও বলবে জয়েন করার জন্য ক্লাসে। মিস ওরা জয়েন করতে পারে না, আমার কেন বলতে হচ্ছে?
আচ্ছা ঠিক আছে তাহলে আগামীকাল ইনশাল্লাহ মিস কালকে দেখা হবে। জি ভালো থাকবে আল্লাহ হাফেজ ওকে মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম